তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। রোজ রোজ মৃত্যু বয়ে এভাবে কিসের বাঁচা? পৃথিবী মুক্ত আকাশ সে তো নয় বদ্ধ খাঁচা। এ দারুণ দুর্দিনে আজ কিছুটা লড়াই রেখো, কেটে যাবে সব অনটন, মানুষের পাশেই থেকো। আমি হাল ছাড়ছি না তো এ দেহে প্রাণ যতদিন। ঝড় উঠছিল গো বউ, ঝড়, কালবৈশাখী ঝড়। সব কিছু লন্ডভন্ড করে দিয়া আবার কেমন শান্ত হয়ে গেছে দেখছো। এই আমাদের নয়নতারা গ্রাম, শুধু চিরতরে হারায় গেছে পুষ্পবতী। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় অখিলেশ বাবু মতো না ফিরলে ভালো কাজ করতেন। কিন্তু আমার তো মনে হয় পুষ্পবতী নিজেই আত্মহত্যা করছে, তা না হলে দারোগা বাবুরে খুন করতে যাবো কেন? এটা তুমি ঠিকই বলছো। আসলে চোখের সামনে যে লোকটা তার স্বামীরে খুন করছে, আরে সামনে পায়ে মাথাটা ঠিক রাখতে পারে নাই। স্বামীর জন্যই তো এতদিন বাইচা ছিল, এছাড়া ওর আর কে আছিল? কিসের জন্য যে তরতাজা ছেলেগুলা এই পুলিশের বন্দুকের সামনে নিজের বুকটা পাইতে দিল বুঝলাম না। এই যে সোমনাথ বুদ্ধি ছেলের কথাই চিন্তা করো, ডাক্তারি পড়তেছে। বাপ মার কত আশা ছিল ছেলে মস্ত বড় ডাক্তার হইব, অথচ ছেলে দেশের কাজের জন্য জেল খাটতেছে। বাপ মার আশা কিচ্ছু পূরণ করলো না। কর্তা কি বলে জানো? কর্তা বলে দেশের জন্য কাজ করা মা বাবার চেয়ে অনেক বড়। বুদ্ধি বসাই একটু দুঃখ পাইল মনে মনে, কিন্তু ছেলের জন্য খুব গর্ববোধ করে। সে তো নিজের স্বার্থে কিছু করে নাই, দেশের জন্য করছে। ঠিক এই কারণেই কর্তার মনে অনেক দুঃখ গো। কেন? ওই মোর কবিরাজের ছেলেরা স্বদেশী করে না বলে? তা তো আছে। তুমি সোলেমানের কথা চিন্তা করো, এমন স্তন্য একটা বারো মা বাবার কথা চিন্তা করলো না। আরে মা বাপ বাইসা আছে না মইরা গেছে একটা বারো ভাবলো না। ঢাকার জল হাওয়া গো, ঢাকার জল হাওয়া। এই গ্রামের মানুষগুলা ঢাকা শহরে গেলে বদলে যায়, ছোট ছোট মানুষগুলা অনেক বড় হয়। তার থেকে আমার গ্রাম অনেক ভালো। এই গ্রামও কি শহরের ছোঁয়া থেকে বাঁচতে পারবো গো বউ? গ্রামের ছেলেগুলা চাকরির জন্য শহরে যেতেছে, কেউ ঢাকা, কেউ সিলেট, কেউ কলকাতা। আবার তো সেই শহরে জীব তৈরি হইবে। একটা সময় গ্রাম আর শহর মিলামিশে একাকার হয়ে যাব। গ্রামে মানুষের মনে বাসা বাঁধবো স্বার্থপরতা, লোভ। তখন কোনো বদ্যি কবিরাজের ওষুধেও এই রোগ সারবো না। আমার খুব ভয় হয়ে গো বউ। আমাদের ছেলেগুলা মানুষ হইব তো, পুরা তো এই শহরের ঢেউ পেরা অমানুষ হয়ে যাবে না তো? কোথায় যাচ্ছ? তোমার আর এই বাড়িতে এক মুহূর্ত জায়গা হবে না।
তোমার তো অকৃতজ্ঞ বেঈমান আমি আর দুটো দেখিনি। যেই থালায় খাও সেই থালায় কিনা থুতু ফেলো। আপনি কি বলছিলেন ঠিক বুঝতে পারছি না। সব জেনে বুঝে তুমি না বোঝার ভান করো না। জামাই বলে এতদিন সহ্য করেছি, কিন্তু এখন তোমাকে আর ছাড়া যাবে না। আমার দোষটা কি বলবেন তো ভাবি যান। খবরদার ওই মুখে আমাকে ভাবি বলবে না। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সে তো একটা গাইয়া ভূত, দুবেলা ভাত জুটতো কিনা তার নাই ঠিক, তাকে আবার জামাই আদর করে ঢাকায় এনে ভালো চাকরি দিল যে বড় ভাইজান, তার বাড়িতে কিনা তুমি চুরি করো। চুরি? আমি কি বলছেন ভাবি যান? আমার মাথার উপর আল্লাহ মালিক। রাখো তোমার আল্লাহ মালিক। চোর মিথ্যাবাদী কোথাকার, মুখ দেখাও পাপ। এমন ছেলেকে বাপ মা যে কেন মাছ ভাত খেয়ে বড় করেছে তাই জানি না। আর কাকেই বা কি বলছি, যেমন বাপ মা ছাতো সেরকমই হবে। ভাবি যান, আমার আব্বা দাম্ভিক লোভী হতে পারে, কিন্তু আমাদের বাসায় ভাতের অভাব হয়নি কোনোদিন। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। আপনি আমাকে মিথ্যে অপবাদ দিবেন না। আমি অন্তরের মুখের দিকে চেয়ে ঘর বাড়ি ছেড়ে ওখানে চলে এসেছিলাম। উদ্ধার করেছো, এখন ওই বাড়ির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সুতরাং তুমি আর আমাদের কেউ না। আপনি সম্পর্ক ছিঁড়ে ফেলতে পারেন, কিন্তু ভাইজান কি পারবেন তার আব্বা আম্মা ভাই বোনের সম্পর্ক ছিঁড়ে ফেলতে? তার সাথে যে রক্তের সম্পর্ক। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি কোনো চোরের সাথে এক বাড়িতে থাকতে পারবো না। ব্যাস, তুমি এই বাড়ি থেকে চলে যাও ফুলমিয়া। আপনি বাড়ির মালিক, এমনকি ভাইজান, আপনি না চাইলে আমি থাকবো না। কিন্তু মিথ্যা চুরির অপবাদ নিয়ে আমি যাবো। আপনাকে বলতে হবে আমি আপনাকে কি চুরি করেছি, কিন্তু বলো না, আপনাকে প্রমাণ করতে হবে আমি আপনাকে কি চুরি করেছি ভাইজানের সামনে। কিন্তু শহরের দারোগা তিনি বিচার করে বলবেন আমি আপনাকে কি চুরি করেছি। চুরি কি একটা করেছো? আমি ফিরে এসে দেখি আমার সব দামি বাসন কোসন অর্ধেকই নেই। তুমি সব নিশ্চয়ই বেঁচে দিয়েছো। তুমি আর সুলতান ছাড়া তো এই বাড়িতে আর কেউ ছিল না। মানুষটা সারাদিন কাজের ধান্দায় পড়ে থাকে, আর এই ফাঁকে তুমি ছি 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 ফুলমিয়া, বাড়ির জামাই হয়ে তুমি ছি। তোমাকে এবার আমি হাতে হাতে ধরেছি। কি ধরেছেন? কি চুরি করেছি আমি? কি চুরি করেছো? হ্যাঁ, দেখতে চাও কি চুরি করেছো? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই ব্যাগে বাসন কোসনগুলো কে বললো? হ্যাঁ, কে বললো? আমি জানি না, আমি ভুলিনি। ভেবেছিলে ব্যাগে বাসন কোসন ভরে পাচার করবে না? তোমাকে পুলিশে দেওয়া উচিত। এই বাড়িতে তো আর বাড়ির কোনো লোক ছিল না। বাস বাস ভাবি, আল্লাহর কসম এবার থামুন। অনেক বলেছেন। আমি চলে যাচ্ছি, আর একটা বাজে কথা বলবেন না। আপনি খুব ভালো করেই জানেন আমি চুরি করি, সবটাই আপনার ছোঁয়া। এত নোংরা আপনি, আপনি তো বাড়ির বড় বউ, মায়ের মতো। ছি ছি। ও মা, এটা দেখে আবার ফোঁস করে। বিষ্ণু সাপের পুরোপনা চক্কর। যাও, বেরিয়ে যাও। আমি দরজা বন্ধ করব। তোমার জিনিসপত্র যা আছে সব নিয়ে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর যাবার আগে তুমি তোমার জিনিসপত্র আমাকে দেখিয়ে নিয়ে যেও, বুঝতে পেরেছো? কি হয়েছে ফুল? তোমার কি শরীর খারাপ? কি হয়েছে? কিছু বলছো না কেন? মুখ তোলো ফুল। কি ছেলে মানুষই করছো? বাক্স প্যাঁচড়া নিয়ে একেবারে চলে এসেছো। কি হয়েছে?
ফুল, আমি বলছি কি হয়েছে বলো। আহা, কি হয়েছে বলবে তো, আমাকেও বলবে না? আরে আরে, পুরুষ মানুষ কাঁদে না, আমায় বলো, কোনো খারাপ খবর? আহা ফুল, তুমি আমায় না বললে আমি বুঝবো কি করে? আমায় বলো, বললে মনটা হালকা হবে, হয়তো আমি তোমাকে সাহায্যও করতে পারি। আপনি কিছু করতে পারবেন না। ঢাকা শহরের সুখ, আপনারা তো ভালো চাকরির সুখ আল্লাহ আমার কপালে লিখলেন না ম্যাডাম। সব ভরসা শেষ হয়ে গেল, আমাকে চোর বানিয়ে দিল। আমি চোর। তুমি চোর? কি বলছো এসব, খুলে বলো তো। কোনোদিনও একটা টাকা কারো কাছ থেকে না বলে নেয়নি, সে আমাকে কিনা চোর বললো। তুমি চোর? অসম্ভব, কেউ কোরআন ছুঁয়ে বললেও আমি বিশ্বাস করব না। এত বড় কথাটা তোমাকে কে বলেছে বলো তো? আমার বড় ভাবি যান, আমি নাকি তার বাসনপত্র গয়না চুরি করেছি। বিশ্বাস করুন, আমি কিচ্ছু নেইনি। আপনি পয়সা দিয়েছেন তবে আমি আমার ছেলের জন্য কিছু কিনেছি। আমার ঠোঁট কাটা ছেলের কসম। ঠোঁট কাটা মানে? জন্ম থেকে ওর শরীরে এটাই খুব ফুটফুটে এক করতে ছেলে আমার, শুধু ঠোঁটটা কাটা। এর সবই আল্লাহর শাপ। আমি নিশ্চয় অজান্তে কোনো পাপ করেছি। তার সঙ্গে ঠোঁট কাটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা ঠিক আছে, ওসব পরে শুনছি। আগে বলো, তোমার ভাবি তোমার নামে এমন বদনাম দিচ্ছে কেন? ভাবি চায় না আমি ওর বাসায় থাকি। হ্যাঁ, তুমি তো বাড়ির জামাই, সুলেমান সাহেব কিছু বললেন না? ভাইজান তখন বাসায় ছিলেন না। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। সুলেমান সাহেবের সাথে কথা বলতে হবে। আর তুমিও তো দেখি আচ্ছা বোকা ফুল, তুমি বুঝতে পারছো যে তোমার ভাবি তোমাকে নিজের বাড়িতে না রাখার জন্য এমন বদনাম করছে, তারপরও তুমি দুঃখ পাচ্ছ? জগৎটা বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর ফুল। আর মানুষ দিন দিন বড় ছোট, বড় স্বার্থপর হয়ে যাচ্ছে। আর তোমার মতো এমন সাদাসিধে মানুষের তো এই জগতে বেঁচে থাকতে কষ্ট পাওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে হ্যাঁ, অন্যায়ের প্রতিকার করতে হবে। অন্যায় করা যতটা অপরাধ, অন্যায় সহ্য করা ঠিক ততটাই অপরাধ। আচ্ছা, এখন কি করবে বলো তো? তোমার জানাশোনা কেউ আছে? ঘর ভাড়া নেবে? কেউ নেই। আমি তো কারোর সাথে মিশতাম না, হঠাৎ বিনা নোটিসে বের করে দিল। কোথায় থাকবো, রাস্তা ছাড়া? আহা, এতদিন রাস্তা থাকবে কি করে? তা হয় নাকি? প্রথমে ভেবেছিলাম দেশে চলে যাব, তারপরে ভাবলাম দেশে গেলে বউ বাচ্চাকে খাওয়াবো কি। তুমি চাইলে 2-4 দিন আমার বাড়িতে থাকতে পারো। আমার বাড়ির গেস্ট রুমটা কিন্তু ফাঁকা আছে। না না ম্যাডাম, তা হয় না। লোকের কাছে আপনার মতো মানে লোকের মান যাবে। একজন সহায়ককে এভাবে সাহায্য করলে আপনার নামে ছি ছি, আমি আপনার অপমান সহ্য করতে পারবো না। তাহলে এক কাজ করো, আমি ওয়াইএমসিতে ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে আমার অনেক জানাশোনা লোক আছে, সেখানে তুমি 1 মাসের মতো থাকতে পারবে। আর এর মধ্যে একটা ঘর ভাড়া পেয়ে যাবে। কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আর দেখি, মামার সাথে কথা বলে দেখব ঘর বাবদ তোমাকে কিছু টাকা দেওয়া যায় কিনা। কি এবার খুশি তো? আর তোমার ছেলের এত বড় সমস্যাটা আমাকে বলনি কেন? বললে কি আমি হাসতাম বলে তুমি মনে করো? আল্লাহর কসম, আমি কোনোদিন ওরকম কথা ভাবিনি। আপনি যদি আমার ছেলেটাকে ভালো করে দেন, সেই ভরসাতেই আছি। শ্বশুর বাড়িতে এই কথা বলে এসেছি। আপনি আমার ছেলেটাকে ভালো করে দিন ম্যাডাম, আমি আপনার জন্ম জন্ম দাস হয়ে থাকবো। তার কোনো দরকার নেই, শেষে দাস রাখা দায়ে আমাকেই জেলে যেতে হবে। যাও, পাশের ঘরে বাক্স প্যাটে রেখে দিয়ে আসো, আমাকে একটু ভাবতে দাও।
এখানে থাকা কিছুতেই সম্ভব নয়। শ্রীহট্টের ভাতের হোটেলগুলোতে যেমন নোংরা, তেমনি মাছি ভন্দন করছে। আর দুদিন তো এত কাকড় ছিল যে খেতেই পারিনি। আচ্ছা বলো তো, এভাবে উপোস করে কতদিন থাকা যায়? বাইরে খেতে যখন এত কষ্ট, তখন ঘরে দুটো ভাত ফুটিয়ে নিলেই হয়। শুধু শুধু বাইরে কষ্ট করে খেতে যাবার দরকার কি? নিজের হাত পুড়িয়ে আমি রেঁধে খেতে পারি না, তার থেকে উপোস করে মরাই ভালো। আর তাছাড়া আমি মরে গেলে কার বাকি এসে যায়? আপনিও না বড্ড অভিমানী। আমি জোর করে চাকরিতে পাঠিয়েছি বলে আমার উপর রাগ করা হচ্ছে না? আপনি বড্ড ছেলে মানুষ। আমাকে তো চাকরি করতেই হবে, ঘরের ছেলে ঘরে থাকতে পারবো না। এক ভাই ঢাকায়, সে তো জন্য বিদেশি হলো, আমাকেও বাইরে থাকতে হবে। বুড়ো বাবা মার সেবাটুকু করতে পারবো না। হুকুম। ইস, কতজনের সেবা করেন। আব্বা বুড়ো বয়সে এত খাটাখাটনি করছে বলেই তো আমি আপনাকে চাকরিতে পাঠালাম। আমার ঘাট হয়েছে, আর বলবো না। শেষে যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, তখন তো আমাকে দোষী হতে হবে। আর আমি জানি সব কিছুই আপনার অজুহাত। শ্রীহট্টে আপনার মন টিকছে না, গ্রামে ফিরে আসতে চাইছেন। আসুন না, আপনার কাছে থাকলে তো আমারও ভালো লাগে। প্রিয়তম, আগামী সপ্তাহে অবশ্যই গ্রামে ফিরবেন। ওখানে অত কষ্ট করে থাকার কোনো দরকার নেই। ভাই যেন নাকি গ্রামে ফিরবেন, আপনার সঙ্গে খুব এই রে, গুরুত্বপূর্ণ বানানটা তো ভুলে গেলাম। তয়ের সঙ্গে কি ব আছে? কি যে করি। আমান ভাইজান, কি হয়েছে? ভাইজান, গুরুত্বপূর্ণ বানানে কি তয়ের সঙ্গে ব আছে? বলবো না তো। কেন? আগে বলতে হবে গুরুত্বপূর্ণ বিষয়টা কি। সেটা তো বলা যাবে না। আচ্ছা, তুমি জেনে কি করবে? বেশ তো, আমি কি সেদে জানতে আসছি? আগে বলতে হবে, তবেই আমি বলবো। সেটা আমি বলতে পারবো না। বেশ তো, তাহলে ভুল বানানে এই চিঠিটা লেখো। সুলতান ভাইজান পড়বে আর হাসবে। তোমার এই গুরুত্বপূর্ণ কথাটা আর গুরুত্বই থাকবে না। না থাকলে না থাকুক, তুমি যাও, লাগবে না আমার বানান। যাও। তয় বয় সংযুক্ত, কিচ্ছু জানে না। এতদিন আমাকে বলনি কেন? বাবা হিসেবে কি তোমার কোনো দায়িত্ব নেই? আপনি ব্যস্ত মানুষ, এসব কথা বলে আপনাকে ব্যস্ত বলে কি আমাকে এসব কথা বলা যাবে না? তোমার মতো ইরেসপন্সিবল মানুষের বাবা হওয়াই উচিত নয়। এতগুলো দিন হয়ে গেল, আরো আগে ট্রিটমেন্ট শুরু করা উচিত ছিল। আমার শ্বশুর কবিরাজ, তিনি আমার ছেলে চিকিৎসা করছিলেন। এটাই তোমাদের প্রবলেম। শহরে থাকো, কোথায় আধুনিক চিকিৎসার অ্যাডভান্টেজ নেবে তা না, কোথাকার কোন গেও কবিরাজের উপর ভরসা করে আছো। আরে এ তো পরিষ্কার সার্জারি কেস। ঘাস লতা পাতা দিয়ে কি ঠোঁটের ফাঁকা বন্ধ করা যাবে? আচ্ছা বলো তো, ঠোঁটের ফাঁকা কতটুকু? পুরোটাই কাটা না ভেতরের দিকটা জোড়া? পুরোটাই তো মনে হয়। মনে হয়? পুরো কনফার্ম নয়? আচ্ছা ফুলমিয়া, তোমার ছেলের প্রবলেমটা তুমি পরিষ্কারভাবে জানবে না? ইডিয়েট। পুরোটাই কাটা, একেবারে দু ভাগ। এমনিতে সুস্থ সবল, শুধু ওই ছোট্টুকু কাটা। দুধ খেতে নিশ্চয়ই অসুবিধা হয়, মুখ দিয়ে বেরিয়ে যায়। ইস,
আমার ভাবতেই কি খারাপ লাগছে। বাচ্চাদের কষ্ট আমার একদম সহ্য হয় না। নিজের ছেলের কষ্ট কি আমার সহ্য হয়? ওর মুখের দিকে তাকাতে পারি না। কি করব? আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহর মার তাই বলে তো হাত পা গুটে বসে থাকা যাবে না। ঢাকা শহরে কিছুই চিনি না, টাকা নেই, মুরব্বির জোর নেই, কোন ডাক্তারের কাছে যাব, কি বলবো কিছুই বুঝতে পারছি না। তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত আপনাকেই। বললেই যখন আরো আগে বলতে, দেখি কি করা যায়। হ্যালো ডাক্তার মিত্র। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব, আমি ফারজানা বেগম বলছি, লয়ার। হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনি চিনবেন। আগে হ্যাঁ ভালো আছি। মামু যেন ভালো আছেন? এই তো দিল্লি গেছিলেন। না 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 কোনো মামলা নয়, ওই যে মৌলানা আবুল কালাম আজাদ সাহেব ডাক দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ বলি যে প্রবলেমের জন্য আপনাকে ফোন করেছিলাম, আমার এক আত্মসহায়ক, গ্রামের ছেলে, বড় ভালো ছেলে, ফুল। তো এই ফুল মিয়া নিউবর্ন বেবিটার জন্মানোর সময় থেকেই উপরের ঠোঁটটা একটু ডিফেক্টিভ। হ্যাঁ হ্যাঁ ঠোঁটটা কাটা। তো ঠোঁটটা কি জুড়ে দেওয়া সম্ভব? আচ্ছা আচ্ছা, কি বলছেন? সত্যি সম্ভব? গুড। হ্যাঁ না না, বেবিকে না দেখে তো আসলে পুরোটা বলা সম্ভব নয়। কি গ্রাফটিং? ডাক্তার মিত্র একটা রিকোয়েস্ট করব, আমার এই আত্মসহায়ককে একদিন একটু সময় দেবেন। আসছেন কবে? পরশু? আচ্ছা তাহলে পরশুই আমার আত্মসহায়ককে একটু সব বুঝিয়ে দেবেন। সো কাইন্ড অফ ইউ ডাক্তার মিত্র, থ্যাংক ইউ সো মাচ। তার কোনো স্বাদই তো আমি রাখতে পারলাম না, তাই তো সারাক্ষণ শুধু সে যন্ত্রণাতেই জ্বলে পুড়ে মরি। তোর কথা বল, মেয়েরা তো স্বামীকে একদিনের জন্য চোখের আড়াল করতে চায় না, তাহলে তুই কেন সুলতানকে চাকরির জন্য পাঠিয়ে দিতে উঠে পড়ে লাগলি? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।